Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss next part of the square root chapter from class 6. So let's start the class. তাহলে দেখো আজকে 6 এর 8 এর দাগ থেকে শুরু করব। তাহলে 8 এর দাগের অঙ্কটা ছিল মানের ঊর্ধ্বক্রমে, তাই তো? তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে কি কি ছিল আমরা একটু লিখে নিই। রুট ওভারের মধ্যে 36 প্লাস হচ্ছে 25, তাহলে এটাকে আমরা এইরকম ভাবে উপর নিচে করে লিখতে থাকবো। এখানে 49 প্লাস হচ্ছে 9 আছে, তারপর এখানে আছে 25 রুট ওভার আছে প্লাস হচ্ছে 100। আচ্ছা, এখানে আছে কত 4 প্লাস হচ্ছে 16। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারি কিভাবে? দেখো 36টাকে যদি আমরা এরকম করি 6 গুণ 6 করতে পারি, তাই না? প্লাস 25টাকে কি করতে পারি 5 গুণ 5 করতে পারি ডোবারের মধ্যে। তারপরে তো এখানে কত একটা 6 বেরিয়ে আসছে জোড়ের মধ্যে থেকে, আর একটা 5 এখান থেকে বেরিয়ে আসছে। তাহলে কত হলো 5 6 11। বোঝা গেল তো? তাহলে সেম একই রকম ভাবে আমরা বের করব। এখানে 49টার বর্গমূল করলে কত হচ্ছে, এখানে 7 গুণ 7 হবে, প্লাস এখানে 9 আছে মানে 3 ইন্টু 3। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, এই জোড়ের মধ্যে একটা 7 বেরিয়ে আসলো, আর এখানে প্লাস ছিল প্লাস লিখে দিলাম, আর এই জোড়ের মধ্যে একটা 3 বেরিয়ে আসলো। তাহলে কত হলো 10। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? সেম একই রকম ভাবে আমরা দুটো বাকিগুলো বের করে নেবো। তাহলে 25টা করলে তাহলে 5 5 25 হয়ে গেল। এখানে আমরা প্লাস ছিল দিয়ে দিলাম, 100 মানে কি হবে 10 ইন্টু 10 হয়ে যাবে, 10 10 কে 100 হয়ে গেল। তাহলে এই জোড়ের মধ্যে থেকে একটা আমাদের বেরিয়ে আসলো, আর এখান থেকে একটা বেরিয়ে গেল। তাহলে এখানে কত হলো 10 5 15 হলো। তাহলে আমরা এখানে তিনটে সংখ্যা বের করে নিলাম। এখানে আবার সেম একই রকম ভাবে করলে কত হবে, এখানে 2 ইন্টু 2 হবে। আচ্ছা, এখানে প্লাস ছিল দিয়ে দিলাম 16। তাহলে 16 মানে কি 4 ইন্টু 4। তাহলে এখান থেকে দেখো এই জোড়ের মধ্যে থেকে একটা 2 চলে আসলো, আর এই জোড়ের মধ্যে থেকে একটা 4 বেরিয়ে আসলো রুট ওভার তুলে দিলে। তাহলে এখানে 4 আর 2 6 হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের বেরিয়ে আসলো। এবার আমাদের কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এবার ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, তাহলে লিখবো অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে পাই তাহলে দেখো প্রথমে ছোট, সব থেকে ছোট কে 6, তাই না? তাহলে এই 6টা না লিখে আমরা লিখবো কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম রুট ওভার 4 প্লাস হচ্ছে 16, এটা কিন্তু আমরা লিখলাম, তাই তো? তাহলে দেখো এখানে তোমরা লেস দ্যান গ্রেটার দ্যান দিতে পারো। এটা যেহেতু সব থেকে ছোট, তাই আমরা কি করব, আমরা এইরকম করব না, এরকম করে দেবো। তারপরে কে বড়, তারপরে দেখো তারপরে কে, তারপরে আমাদের তো হচ্ছে 10, তারপরে আমাদের 10 মানে এইটা। তাহলে আমরা এখানে লিখে দেবো কিন্তু 49 প্লাস হচ্ছে 9, ঠিক আছে? তারপরে এর থেকে আরো বড় কে, এর থেকে আরো বড় হচ্ছে কে 11। তাহলে এটা আমরা দেখে দেখে লিখে দেবো এখানে 36 প্লাস হচ্ছে 25, তাই না? তারপরে কে আছে, তার 15 সবার থেকে বড়। এই যে এই দিকে হা করে থাকবে যেদিকে, সেদিকে সব থেকে বড় হয়। তাহলে এই 15, তাহলে এখানে দেখে দেখে এই 15 থেকে যেটা ছিল আমরা লিখে দেবো 25 প্লাস হচ্ছে রুট ওভার হচ্ছে 100। আশা করি বোঝা গেছে। এটা না লিখে তোমরা কিন্তু আবার এই লেখাগুলো কমা কমা দিয়েও লিখে দিতে পারো কিন্তু, ঠিক আছে? এসবের আবশ্যকতা নেই, যদি না দাও তাহলে কমা কমা দিয়ে লিখে দিতে পারো। এই পর্যন্ত ক্লিয়ার তো? ব্যাস। তাহলে এবার আমরা চলে আসি 9 দাগের অঙ্কটিতে। তাহলে দেখো 9 দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার মেরে রাখবে। বলছে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল আমাদের বলে দিয়েছে 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আমাদের 48, তাই তো? এবং প্রথম ও তৃতীয়টির গুণফল কত 32। সংখ্যা তিনটি কি কি, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার মেরে রাখতে হবে। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তো আমরা কিছু জানি না, সংখ্যাটা দুটোর গুণফল তো 24 বলে দিয়েছে। তাহলে আমরা এখানে ধরে নেবো। তাহলে লেখো মনে করি প্রথম সংখ্যা, মনে করি প্রথম সংখ্যা হচ্ছে এ, ঠিক আছে ভাই? মনে করি প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যাটা কত ধরবো বি, ঠিক আছে ভাই? মনে করি প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, এবং তৃতীয় সংখ্যা সি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এ বি সি আমি তিনটে সংখ্যাকে ধরে নিলাম। এইবারে না আমাদের শর্তানুযায়ী কি দেওয়া আছে বলতো, প্রথম ও দ্বিতীয়টির গুণফল দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে আমরা লিখবো, বা এরকম লিখতে হবে না, তোমরা প্রথম ও দ্বিতীয়টির গুণফল আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে প্রথম শর্তানুযায়ী কি আছে প্রথমে, তাহলে প্রথম ও
প্রথম ও দ্বিতীয়র গুণফল দেওয়া আছে, তাই না? গুণফল কত দেওয়া আছে? প্রথম ও দ্বিতীয় দুটোর গুণফল, মানে প্রথম ও দ্বিতীয়র গুণফল মানে কি? মানে এখানে আমরা এসব কিছু লেখার প্রয়োজন পড়ে না, প্রথম ইন্টু দ্বিতীয়, তাই না? প্রথম ইন্টু দ্বিতীয়, তাহলে কত লিখবো আমরা? 24 লিখে দেবো। 24 আমরা লিখে দিলাম। প্রথম ইন্টু দ্বিতীয় কি লিখলাম? 24, তাই না? এবার আমরা ধরে নিয়েছিলাম তো প্রথম সংখ্যাটা কত, প্রথমটা এ ধরে নিয়েছিলাম, দ্বিতীয়টা সংখ্যাটা কত ধরেছিলাম? বি ধরেছিলাম। তাহলে আমরা না সেইগুলো দেখে দেখে লিখবো। তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু কত? 24। বলো এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু 24 হয়ে গেল। চলো এবার না আমরা দ্বিতীয় প্রবলেমটা কি ছিল একটু দেখে নি। দ্বিতীয়টা কি ছিল? তাহলে আবার দ্বিতীয় ঘটনাটা ছিল যে দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে এখানে লিখবো দ্বিতীয় ইন্টু তৃতীয়। দ্বিতীয় ইন্টু তৃতীয় কত ছিল? কত ছিল? 48 ছিল, তাই না? তাহলে আমরা 48 লিখে দিলাম। আচ্ছা দেখো তো দ্বিতীয়টা কত ধরেছিলাম? বি ধরেছিলাম, তাহলে এখানে বি লিখে দেবো। তৃতীয়টা কত ধরেছিলাম? সি ধরেছিলাম, তাহলে এখানে সি লিখে দেবো। এটা 48। ক্লিয়ার তো এই পর্যন্ত? এই পর্যন্ত কি বোঝা গেল? তাহলে দেখো এবার দেখো এখানে আমরা কিন্তু আবার এরকম করে দিলাম, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবি না এখানে। তার পরবর্তী দেখো প্রথম ও তৃতীয়টির গুণফল কত? 32। তাহলে এখানে লিখবো প্রথম ইন্টু কি? তৃতীয়। তৃতীয় কত ছিল? 32। তাহলে প্রথম ইন্টু তৃতীয় 32 ছিল। তাহলে প্রথম ইন্টু তৃতীয় 32 ছিল। তাহলে প্রথম ইন্টু তৃতীয়, প্রথম সংখ্যাটা কি ধরেছিলাম? এ, তাহলে এ লিখে দিলাম। তৃতীয়টা কত ধরেছিলাম? সি। তাহলে এ ইন্টু সি ইকুয়াল টু কত? 32। আমরা এই পর্যন্ত কি বোঝা ক্লিয়ার সম্পূর্ণ? তাহলে এবার আমরা কি করবো বলতো? এবার আমরা দেখো এখানে না একটা একটা করে একটু মানটা একটু দেখে নেবো। আচ্ছা এখানে ধরো বির মান আমরা বের করছি, তাহলে বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? কে বলতে পারবে? 24 ছিল এখানে, তো বসিয়ে দিলাম। দেখো তো এটা এখানে গুণ আকারে আছে, ওপারে পাঠালে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই দেখো ওপারে পাঠালা ভাগ হয়ে গেল। সেম একই রকম ভাবে আমরা এই বি এর মান না এইটা আমরা দেখে দেখে লিখবো, ঠিক আছে? আমরা এই যে বি এর মান এখানে বের করেছিলাম, সেম এইটাকে আমরা এখানে বি এর মানটা এখানে দেখে দেখে লিখবো। তাহলে সমান চিহ্ন বা এখানে আমরা বা দিয়ে লিখবো বি এর মান আমরা লিখবো 24/a। কেন লিখলাম বলো তো? তার কারণ এখানে বি এর মান কিন্তু এটা বের করেছিলাম, তাই না? এটা ইন্টু সি ইকুয়াল টু হচ্ছে 48 বা, তাহলে দেখো আমরা এখানে সি এর মানটা তাহলে বের করি। সি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 48, ঠিক আছে? আচ্ছা এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল এ, ঠিক আছে? 48। আচ্ছা এখানে আমরা গুণ করবো। আচ্ছা এই যে রাশিটা 24/a, এটাকে আমি যদি ওপারে পাঠাই তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? তাহলে চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে? a/24 হয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করছি, 24 দুগুণে কত? 48। তাহলে 24 দুগুণে 48 বা সি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? সি ইকুয়াল টু 2a হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু সি এর মানটাও কিন্তু বের হল করলাম কত? 2a, ঠিক আছে? সি ইকুয়াল টু তাহলে 2a হলো। চলো আমরা একই রকম ভাবে সি এর মানটা না এখানে বসিয়ে দেবো। তাহলে বা এ ইন্টু সি এর মানটা কি? এটা না, সি এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে 2a। তাহলে 2a ইকুয়াল টু কত? 32 বা, দেখো এখানে না আমরা একটু গুণ করলে কি হচ্ছে? 2a² ইকুয়াল টু কত? 32 বা, দেখো এখানে এ স্কোয়ারটাকে এখানে রাখলাম, এই টুটা গুণ আকারে ছিল, ওপারে পাঠালে কি হয়ে যাবে ভাই? ভাগ হয়ে যাবে, তাই না? বোঝা যাচ্ছে তো? না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে এখানে 2 দিয়ে কাটছি, 16 দুগুণে কত? 32 বা স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত পেলাম? 16, তাই না? এখানে যেহেতু এই এ ইকুয়াল টু তাহলে কি হবে? এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে তুলে দিতে গেলে এখানে রুট ওভার চলে আসবে তো? বল বোঝা গেল তো এই পর্যন্ত? স্কোয়ার তুলে দিয়েছি তাই রুট ওভার চলে আসছে। বা এ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? এখানে 4 4 16 বা এ ইকুয়াল টু 4। তাহলে দেখো আমরা কত বের করলাম? এ ইকুয়াল টু 4 বের করলাম, তাই না? তার মানে প্রথম সংখ্যাটা কিন্তু আমরা বের করে ফেলেছি, এ ইকুয়াল টু 4। তাহলে এখানে অতএব দিয়ে লিখবো, অতএব প্রথম সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 4। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু কত হবে দেখে নেবো আমরা। দ্বিতীয় সংখ্যাটা বি ধরেছিলাম না? তাহলে আমরা না বি এর মানটা বের করে নেবো। চলো আমরা এখানে বি এর মানটা বের করে নিই। তাহলে বা বি ইকুয়াল টু এখানে কত? আচ্ছা বি ইকুয়াল টু কত? 24 তো এখানে ছিল, আর আমরা এ এর মান কত বের করেছিলাম? 4। তাহলে এই জায়গাটা আমরা এ এর জায়গায় কত লিখতে পারি? 4 লিখতে পারি তো? তাহলে এই দেখো 4 দিয়ে কাটছি, 4 ছক 24, তার মানে আমরা দ্বিতীয় সংখ্যাটা কিন্তু 6 বের করে নিয়েছি। বলো বোঝা গেল? সেম একই রকম ভাবে তাহলে তৃতীয় সংখ্যাটা এবং তৃতীয় সংখ্যাটি তাহলে কত হবে? তৃতীয় সংখ্যাটি দেখো এখানে বা সি ইকুয়াল টু 2a, তাই না? তাহলে 2a কত হবে? 4 হবে না? গুণ করে দিলাম 4 বা সি ইকুয়াল টু 4 দুগুণে 8।
তার মানে তৃতীয় সংখ্যাটি কত পেলাম? তৃতীয় সংখ্যাটি হচ্ছে 8 পেলাম। তাহলে একটা 4, একটা 6, একটা 8। বোঝা গেছে না? আর একবার বলতে হবে? আর একবার বললে ভালো হতো। তাহলে দেখো এখানে প্রথম সংখ্যাটা আমরা এ ধরে নিয়েছিলাম, দ্বিতীয় সংখ্যাটা বি ধরে নিয়েছিলাম, তৃতীয় সংখ্যাটা আমরা সি ধরে নিয়েছিলাম। এবার বলছে না প্রথম এই যে দুটো সংখ্যা, এই প্রথম আর এই দ্বিতীয় সংখ্যা, এই দুটো সংখ্যার না গুণফল আমার বলে দিয়েছে কত? 24। সেখান থেকে আমরা বি এর মানটা বের করে নিয়েছিলাম। তার কারণ কি? তার কারণ আমরা এই যে এখানে বি এর মানটা বসাবো বলে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আর তৃতীয়র গুণফল ছিল 48, তাহলে সেখানে আমরা বি এর মান বসিয়ে দিলাম, তাহলে সি এর মানটা বের করে নিলাম। আবার প্রথম আর তৃতীয়র গুণফল ছিল 32, তাহলে সেখানে আমরা প্রথম সংখ্যাটা ধরেছিলাম কত? এ, আর তৃতীয় সংখ্যাটা সি, তাহলে এ ইন্টু সি ইকুয়াল টু হচ্ছে কত? 32। সেখান থেকে আমরা কিসের মান বের করলাম? সেখান থেকে আমরা পরিষ্কার এ এর মান বের করে নিলাম, এবং অবশেষে আমরা সংখ্যা তিনটি বের করে নিলাম, 4, দ্বিতীয় সংখ্যা 6, আর আমরা তৃতীয় সংখ্যা কিন্তু 8 বের করে নিলাম। বলো, বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো? তাহলে কিন্তু এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কটিতে। তাহলে মুছে দিই। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখতে হবে, ফাইনালে শিওর দেবে। তাহলে দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা তাহলে কি আছে? 10 বলছে প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে, ঠিক আছে, 12, 15, 20 এই সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান আর কি। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রাকারে করে সাজান। ওই দিন কমপক্ষে, সোজা কথা, ও সব কিছু দেখার দরকার নেই, কমপক্ষে কথাটা শুনে কি করে দেবো? এলসিএম করে দেবো, তাই তো? তাহলে চলো আবার নিরেট বর্গক্ষেত্রাকারে, তার মানে কি? পূর্ণবর্গ সংখ্যা জানতে চেয়েছে, তাই না? তাহলে চলো কমপক্ষে কথাটা শুনে আমরা কি বুঝলাম? 12, 15 আর 20 এর আমরা এলসিএম করে দেবো। তাহলে এখানে কত দিয়ে দেবো? প্রথমে একটু 2 দিয়ে দেখে নি। 2 6 দুগুণে 12, 15 বসে গেল, আর এখানে 2 10 দুগুণে 20। আচ্ছা এখানে আমরা একটু 3 দিয়ে দেখে নি। 3 দুগুণে 6, 3 5 15, 10 নেমে গেল। এবার আমরা একটু 5 দিয়ে যদি দেখে নি তাহলে কত হচ্ছে? 2 নেমে গেল। 5 1 5, আর 5 দুগুণে 10। এবার যদি আমরা একটু 2 দিয়ে দিই কত? 2 1 2, 2 1 2, এই 1 বসে গেল, আর 2 1 2 হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় লসাগু তাহলে কত হচ্ছে? নির্ণেয় লসাগু হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু পেলাম, ঠিক আছে। আচ্ছা এটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? এটা পূর্ণবর্গ সংখ্যা হলে তো সবার তো স্কোয়ার। আচ্ছা এটা কিভাবে বুঝলাম? আমরা বলেছি না নিরেট বর্গক্ষেত্রাকারে করে সাজাবে, তাই নিরেট বর্গক্ষেত্রাকারে করে সাজাবে, ওটা দেখে আমরা বুঝলাম সংখ্যাটা পূর্ণবর্গ হতে হবে, ঠিক আছে, না হলে নিরেট বর্গক্ষেত্রাকারে সাজানো যাবে না। তাহলে পূর্ণবর্গ করতে গেলে সংখ্যাটা পূর্ণবর্গ করার জন্য কি করতে হচ্ছে? আমাদের এই দুটো 2 ছিল, তাই 2 এর মাথা স্কোয়ার হয়ে গেল, সবকটা স্কোয়ার হতে হবে। তাহলে এখানে দেখো 3 আর 5 এক্সট্রা পড়ে আছে, তাই না? হচ্ছে না। তাহলে আমরা না একটা 3 আনলাম, আরো একটা 5 আনলাম, তারপরে তো এখানে কত? 3 এর মাথা স্কোয়ার আসছে, 5 এর মাথা স্কোয়ার আসছে, এবার সংখ্যাটা কি পূর্ণবর্গ হচ্ছে না? তাহলে এখানে সংখ্যাটা পূর্ণ, তাহলে এখানে লিখলাম 3 ইন্টু 5 ইকুয়াল টু কত? 15 গুণ করলে, 15 গুণ করলে কি হবে? করলে লসাগুটি কি হবে? লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা হবে, লসাগুটি পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? এই দেখো 2 দুগুণে 4, এখানে 3 3 9, এখানে 5 5 25। তাহলে এটা আমরা করলে কত হচ্ছে? এটা দেখো 4 25 100, আর ওখানে 9, তার মানে কত হলো? 4 25 100 আর 9 যদি গুণ করি কত হয়ে গেল? মানে 900, তাই না? তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম 900। তাহলে আমাদের এবার কি লিখলো? জানো কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে? তাহলে অতএব কমপক্ষে কতজন? তাহলে লিখবো 900 জন, ঠিক আছে। কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী, কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল।